কত টাকা হয়েছে লিখে রাখিস, আর তোর ছেলের পাসপোর্ট রেডি রাখিস। আমি তোরে পাইছি আমি, তুই আমার টাকা দিবি। তোরে পাইছি। রিফাত, খবরদার, ছেড়ে দে ওরে, ছেড়ে দে। ছাড়েন আমারে, ছাড়েন। বেয়াদব, তোর এত বড় সাহস! তুই জানোস তুই কার গায়ে হাত দিছিস? কোনো ধারণা আছে তোর? ও একজন রেমিটেন্স যোদ্ধা, প্রবাসী, আমাদের দেশের সম্পদ। তুই তার গায়ে হাত দিলি? ও রেমিটেন্স যুদ্ধ হতে পারে না। আরে ওরে আমি ভালো করে চিনি, আপনারা ওর মুখোশ দেখেন নাই। ও একটা দালাল। দালাল মানে? কিসের দালাল? ও একজন রেমিটেন্স যোদ্ধা, তুই ওকে দালাল বললি? কেমনে দালাল শুনেন, তাইলে শুনেন। এই রিফাত, ওই বাড়িতে আসিস? ওই রিফাত, রিফাত। কে? আরে কি রে, ভালো আছিস? বন্ধু, কবে আইছিস তুই? এই তো নাইটে আসছি। একটা ফোন দিতে এয়ারপোর্টে যাওয়ার কত শখ। আরে একটা ইমার্জেন্সি কাজে কাউকে না জানিয়েই চলে আসছি। আরে মইনুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মারুফ, কি অবস্থা? আছি ভালো। সিনচুস নি মারু? হ্যাঁ হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে তো। তা এত অল্প সময় নিয়ে আসছস, কাহিনী কি খুইলা কবি? আরে কাহিনী তেমন কিছু না, খুব ভালো ভালো কয়েকটা ভিসা নিয়ে বাংলাদেশে আসছি। স্বয়ং আমি তাদের ফ্লাইট করিয়ে তারপরেই বাংলাদেশ ছাড়বো। শোন, মানুষ কত উন্নতি করতেছে দেখ। তোর আশপাশে রহিম চাচার বাড়ি বিল্ডিং হয়েছে, করিম চাচার বাড়ি বিল্ডিং হয়েছে, আর তুই ওই সেই পুরানা ভাঙাচোরা বাড়িতে এখনো আসিস। বলি কি রিফাত, নিজেকে আপডেট কর। তোর তো কোনো চিন্তা নেই, আমি আসি, ভরসা করতে পারিস। তুই না গেলে তোর ছোট ভাইকে বলিস, আমি নিয়ে যাব। তোর ছোট ভাই তো আমারও ছোট ভাই নাকি। একটা কথা বলি ভাই, তোরে দেখলে না আমার মায়া হয়। দেখ, তোর কোনো উন্নতি নাই, তোর ছোট ভাই কত বড় হয়ে গেছে, তারও তো একটা ভবিষ্যৎ আছে, তারও একটা ফিউচার আছে। বলি কি ভাই, শোন, তুই যদি যেতে চাস আমারে বলিস। আমার সুমিন্দির জন্য ভালো একটা ভিসা আছে, ওইটা আমি তোরে দিব। তুই আমার বন্ধু না? হ, তুই ঠিকই কইছস। রহিম চাচার পোলা রাজু বিদেশে গিয়া 7-8 মাসের ভিতরে বিল্ডিং করছে। এরপরে তো ওই যে তোপাজ্জল, হেরাও তো বিল্ডিং করছে, জায়গা সম্পদ কিনছে। কি করবো, ছোটবেলা আব্বা মারা গেছে। আব্বা তো শুধু এই ঘর ভিটা ছাড়া আমাদের জন্য আর কিছুই রেখে যায়নি। আর বাজারের উপরে শুধু চা বিক্রি করতেছি, এছাড়া কোনো আয়ের উৎস নাই। তয় তুই যখন কইতাছস, আমিও ভাবতাছি কি না কি করবো, মাথায়ও খেলতেছে না। তো ছোট ভাই না, আমি ওরে মানুষের মতন মানুষ করবো। আমি চাই না ও আমার মতন কষ্ট করুক। তুই আমার জন্য একটা ভালো ভিসা দেখ, আমার অনেক উপকার হবে। শোন, আমি তোর এই কথাটা অনেক আগেই বুঝাতে চেয়েছিলাম, কিন্তু কে শুনে কার কথা। আমার অবস্থা দেখ, আমি কয়টা মোবাইল চালাই, কফিল আমারে পাগল করে দেয়। সব কপিলের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক। বলি কি ভাই, শোন, তুই যদি যেতে চাস আমারে বলিস। আমার সুমন্দির জন্য ভালো একটা ভিসা আছে, ওইটা আমি তোরে দিব। 7 মাস 8 মাস না, অল্প সময়ের ভিতরে তোরে আমি নিয়ে যাব। আমি করছি, তোর এই জায়গায় বিল্ডিং হবে, তোরে ভাঙাচোরা বাড়ি আর থাকবে না। আর বাজারে কিসের ব্যবসা করিস? ধর মিয়া, এইসব ব্যবসায় ভাত হয়? তোর তো পরিবর্তনই হয়নি, নিজেরে পরিবর্তন কর। আরে পাগলেও তো নিজের ভালো বুঝে পাগল, নিজের ভালো নিজেও তো বোঝা যায় নাকি। একটা কথা বলি ভাই, সিদ্ধান্ত নে, এখনো সময় আছে। প্রবাসের টাকা, এই দেশে থেকে কোনো ফায়দা নেই। ব্যবসা করবি, লাভ নেই। চাকরি করবি, ভাত নেই। প্রবাসে যা, তোর অবস্থার পরিবর্তন হয়ে যাবে। আমারে দেখ কয়টা মোবাইল চালাই, দেখছিস? তাই বলি ভাই, সিদ্ধান্ত একটা নে, আমি আসি। তুই একটু নিজের ভালো বোঝার চেষ্টা কর, ঠিক আছে? তোরে আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম মুদির, কাইফা হালুকা? মুদির, জাস্ট ওয়েট, আই উইল কল ইউ জাস্ট ফিউ মিনিট লেটার মুদির। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার কপিলে ফোন দিছে, বুঝিস? কপিলে ফোন দিছে কেন? আমার কপিলের সাথে আমার ভালো সম্পর্ক। কপিলের সাথে ভালো সম্পর্ক থাকা মানে তোরে আর কি বুঝাবো বল। তোর লাইফটা আমি চেঞ্জ করে দিব যদি তুই না যেতে পারিস। তোর ছোট ভাই, আমারও তো ছোট ভাই নাকি। সিদ্ধান্ত একটা নে, আমি দেশেই আছি, তবে বেশি দিন নেই, অল্প কিছুদিন আছি। সিদ্ধান্ত একটা নিয়ে আমাকে জানা। বন্ধু, ওই প্রবাসের অনেক মানুষ পোস্ট করে ফেসবুকে, দেখি তারা নাকি অনেক কষ্টে আছে। আরে রাখ তো এসব ভুকাস কথা। শোন, কেউ কারো ভালো দেখতে পারে না,
কেউ চায় না যে তুই বিমানে ওঠ, তোর বাড়ি বিল্ডিং হোক, তুই ভালো কিছু কর, তোর অর্থনৈতিক অবস্থা স্বাবলম্বী হোক। কেউ চায় না পাগল, এজন্যই কয় হিংসায় হিংসায় জ্বলে যায়। তোর বাড়ির পাশে রয়েছে রহিম চাচা, তার ছেলে রাজু সৌদি আরবে গিয়ে কি করছে, তাদের সম্পদ দেখ, বাড়িটা দেখ, পরানটা জুড়াই যায়। তোর কি ইচ্ছা করে না? ওর ভিসাটাকে দিয়েছে জানিস? এই আমি দিয়েছি, কাউকে বলিনি, কেননা এলাকার লোক আমি নিই না। এলাকার লোক নিলে কি হয় জানিস? বদনাম হয়, নিজের নাম থাকে না। তুই হাজার ভালো কিছু করে দিলেও বলবে যে অমুকের দ্বারা আমি বিদেশ গেছিলাম, ঠং ঠঙা ঠং, অথচ দোষটা তার। আর এসে আমাদের উপরে দোষটা পড়ে। এখন তুই বন্ধু মানুষ, তোরে আমি বললাম, কিন্তু ভাই হ্যাঁ, তুই ভাবিস না আমি দালাল, আমি কিন্তু তোর বন্ধু। বন্ধু হয়ে তোর একটা উপকার করতে আসছি। এর ভিতরে আমি 1 টাকাও লাভ খাবো না। যেটা বিমান ভাড়া, যেটা খরচ, ঠিক ওইটাই নিব। তোর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক পাগল। সব জায়গায় কি বেশি টাকা নেওয়া যায়? যায় না। এখন ভেবে দেখ, আর যেটাই করবি আমাকে দ্রুত জানাইস। আমি চলে যাচ্ছি তাহলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা দোকানে আসিস বিকেলে, আচ্ছা ঠিক চা আছে। খেয়ে যাইস। ভাইয়া, হ্যাঁ লোকটারে আমার কাছে দালাল দালাল মনে হয়। হ্যাঁ, আমার বন্ধু ভিসার কাজ করলে কি দালাল পেয়ে যায়? দেখোস নাই, আমি না গেলেও তোরে নেওয়ার জন্য বলছিল। ও আমি যাবো না, এসব দালালের খপ্পরে পড়ে আমি চাই না আমাদের এই বাপদাদার সম্পত্তি নষ্ট হয়ে যায়। আমাদের এই ঘর আর বাজারে দোকান, এছাড়া তো আর কিছু নেই। এও যদি দালালের খপ্পরে পড়ে চলে যায়, তাইলে তো আমরা ঠুনকো। আর একবার ভাবো, তারপরে কাজ করো। তোর এত চিন্তা করতে হইব না, তুই বালতি নিয়ে ঘরে যা যা। আমার চিন্তা নেই। আরে চিন্তা করিস না, আল্লাহ ভরসা। পরে চোখে হাত দিয়ে কান্দে না। এমারু ভাইয়া 4 কাপ ধুচ্ছি। এই চাটা নিয়ে কাকারে দে। আচ্ছা। এই রিফাত, বন্ধু কি অবস্থা? তুই বয় বয়, আয় আয় আয়। ওইখানে গিয়া বয়। তুই আমার একটা ফোন দিতি, আমি যাইতাম। তুই কষ্ট করে কেন আইলি? এখন কি খাবি ক? এই মারু, একটা সাবা না। না না, আমি চাটা খাবো না। তো রিফাত, তোর জন্য যে ভিসাটা রাখছিলাম না, ওইটা বিক্রি করে দিচ্ছি। বন্ধু, কপিলে আমার সাথে রাগারাগি করতেছে। তোরে তো আমি বললাম ইমার্জেন্সি একটা টাকা পয়সার লাইন কর, তুই তো কিছুই পারলি না। পরবর্তীতে যদি ভিসা পাই তখন আমি তোরে দিব। কি বলিস তুই? আরে হ্যাঁ রে ভাই, কপিলে রাগারাগি করতেছে, ফোন দিচ্ছে, তুই তো পারলি না টাকা ম্যানেজ করতে। বন্ধু, আমারে 2টা দিন সময় দে। আরে 2টা দিন না, 2 ঘন্টার ভিতরে যদি পারিস তাহলে ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, তুই আমার 2টা ঘন্টা সময় দে, আমি তোর সাথে দেখা করতেছি। তুই এখন যা। বুঝিস কিন্তু 2 ঘন্টা সময়, আমি ব্রিজের ওইখানে আছি, পাসপোর্টটা নিয়ে চলে আই। ভাই লেট করলেই কিন্তু লস হয়ে যাবে, ভিসাটা অনেক ভালো। এখন তুই ভাবনা চিন্তা করে দেখ, আমি তোর ভালোই চাই, তোর খারাপ চাই না। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এ শুন, আমি আসতেছি টাকার পাসপোর্ট নিয়া। এ মারুফ, কি? শুন, টাকা কই পাই কত? মজিদ কাকা তো এখনো কোনো কিছু কইলো না, দোকান নিব নাকি না নিব। ভাই, আমি তোমারে বলছি না, এ লোকটা টাউট। তা না হলে তুমি ফোন দাওনি, খোঁজ নাওনি, সে নিজের থেকে উঠে এসে দোকানে টাকা চাচ্ছে। বোঝো কিছু? তুই বেশি বেশি বুঝস। এই তুই দুনিয়া আগাইছিস নাকি আমি আইছি? খাস তো আমার গাড়ের উপরে, আবার বড় বড় কথা কস। সাসি যে জায়গাটা বিক্রি করে, দোকানটা বিক্রি করে ভালো একটা কিছু করবো। আমি লাইন হলে তো তুই লাইন হবি, বুঝস নাকি লেগে? বারবার শুধু দালাল দালাল দালাল। ওই লোকটার কি তোর পছন্দ হয় না? লোকটা ভালো মানুষ, নিজ থেকে আইসা খোঁজ নিছে ভালোর জন্য। কয়জন? এটা ফেরেশতা, আল্লাহ পাঠাইছে। কয়জন আছে এরকম যে আলটায় যে ভালো কিছু করার জন্য? কয়জন আছে? মানুষের ভালো চায় না আজকালকার। ওই লোকটা খুব ভালো। তাড়াতাড়ি মসজিদ কারের বাড়িতে যা, জিজ্ঞেস কর দোকান নিবো কিনা। নিলে তাড়াতাড়ি টাকা দেন, আমি সন্ধ্যার ভিতরে চাবি বুঝাই দিচ্ছি। যা, যাচ্ছি। তাড়াতাড়ি আসিস, আমি ব্রিজে থাকবো। আল্লাহ, যদি সৌদি যাইতে পারি, এই ভাঙ্গা ঘরটা আমি একটু পাকাপোক্ত করবো। আমার ভাইটারে আমি মানুষের মতন মানুষ করবো। আল্লাহ, তুমি আমার দিকে একটু তাকাও। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন আমাকে তুচ্ছ ভাবে দেখে। আল্লাহ, আমরাও যাতে ভালো কিছু করে তাদের দেখা দিতে পারি। আল্লাহ আমিন। মারুফ কাকের চাবিটা বুঝাইয়া দে। এই নেন চাচা। জান চাচা, থাক ভাই, কান্দিস নে। আমার শেষ সম্বলে চায়ের দোকানটাও বন্ধক রাখলাম স্বপ্ন পূরণ করার জন্য। বন্ধু, তোরে 3 লক্ষ টাকাও দিছি, আরে ধর পাসপোর্টটা। অনেক আশা নিয়ে তোর কাছে এগুলো জমা দিছি। এখানে শুধু আমার একার স্বপ্ন না, আমার ছোট ভাইটারও স্বপ্ন এখানে। তুই আমার স্বপ্নটা ভাঙিস না। আরে বন্ধু, বেশি দিন লাগবে না, 7 দিন।
7 দিনের ভিতরেই তুই চলে যাবি, কনফার্ম থাক। আরে তুই ভালো কিছু কর, এটাই আমি চাই, এই জন্য তো তোরে আমি নিয়ে যাচ্ছি। সব থেকে ভালোবাসার সবটা তোর এই পাসপোর্টে লাগবে পাগল। তোর লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। তুই যাওয়ার পরে তোর ছোট ভাইকেও নিয়ে যেতে পারবি। তোকে আমি 7 দিনের আগে নেওয়ারই ব্যবস্থা করব, টেনশন করিস না, ঠিক আছে? তাহলে তো কোনো কথাই নেই, আমি আজকেই কেনাকাটা করবো। তুই অ্যাম্বাসিতে গিয়ে মেডিকেলের কাগজপত্র তুই সবকিছু রেডি করে ফেল। আরে পাগল, আমি আজকেই যাচ্ছি ঢাকায় নাইটে, যত দ্রুত সম্ভব তোর এটা করব, ঠিক আছে? আর ও হ্যাঁ, সন্ধ্যার সময় 20,000 টাকা ম্যানেজ করিস। এই কিছু খরচপাতি আছে তো, আরো বেশিই লাগবে। তুই আমার বন্ধু, সব কি তোর থেকে নিতে পারি? ওইখানে আমি দিয়ে দেবো। 20,000 টাকা নিয়ে খোকন কাকার দোকানে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। আরে পাগল, ঠিক আছে ঠিক আছে, যা তাহলে। আয় মারুফ। শুনলেন তো সবই। আমি আপনাদের দেখিতেই বড় হইছি। গ্রামের কেউ কখনো বলতে পারবে না যে কারো ক্ষতি করছি, কারো 2 টাকা মারি খাইছি, কেউ বলতে পারবো না। আমি কি এমন অপরাধ করলাম যে আমার এইভাবে ঠকানো হইল? 8টা মাস আমি পাগলের মতন ঘুরতেছি সবার কাছে, শুধুমাত্র এই লোকটার কারণে, এই দালালের কারণে আজকে আমার এই অবস্থা। নিজের বাপের শেষ সম্বলটুকু আমি বিক্রি করে দিছি শুধুমাত্র প্রবাসে থাকার জন্য, নিজের ছোট ভাইটারে মানুষের মতন মানুষ করার জন্য। কি অপরাধ করছি আমি, হ্যাঁ? শুধুমাত্র এদের মতো দালালের কারণে প্রত্যেকটা প্রবাসী ধ্বংস হচ্ছে। প্রবাসীরা খারাপ না, শুধুমাত্র দালালের কারণে প্রবাসীরা আজকে দুর্দশার শিকার হচ্ছে। চাচা, আপনি তো ভালো করেই জানেন, ছোটবেলায় আব্বা আমগরে থুইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। বাপের দেওয়া শেষ সম্বলটুকু ধান চাষ করে কোনো মতে এই সংসারটা আমি চালাই। পাড়ার মধ্যে আমার একটা দোকান ছিল, সে দোকানটা পর্যন্ত বন্ধক রেখে ওরে টাকা দিছি আমি। আজকে আমার কিছুই নাই, আমার ছোট ভাইটা পর্যন্ত আমার দিক থেকে মুখ ফিরাইয়ে নিছে। এই শোকে আমার মাটা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিছে। আমার আর কিচ্ছু নাই। এখন আপনারাই বলেন আমি কি অপরাধ করছি? আমার টাকাটা কিভাবে উদ্ধার করবেন আপনারাই বলেন। আমি সকল বাংলাদেশি ভাইদের বলতে চাই, এদের মতন দালালদের সাথে কোনো মতে হাত মিলাবেন না। এরা মানুষের রক্ত শুষা খায়, এরা মানুষকে লক্ষ লক্ষ টাকার প্রলোভন দেখায়। 6 মাসের মধ্যে তোর এই হবে, ওই হবে, তোর বাড়ি হবে, গাড়ি হবে, অমুক ওইটা করে ফেলছে বিদেশে গিয়া। তুই কি করছো? তুইও বিদেশে যা। আসলে ঘোড়ার আন্ডা, এরা স্বপ্ন দেখাইতে পারে, ওরা বাস্তবায়ন করে না। ওদের আসল রূপ আমি আজকে সবাইকে বলতে চাই। এরা মানুষকে দিয়ে জায়গা সম্পদ বিক্রি করে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সেই টাকা ব্যাংকের মধ্যে রেখে প্রত্যেক মাসে সুদ খায়, মুনাফা খায়, তারপর ঘুরাবে, শুধু বছরের পর বছর ঘুরায়, তারপরে গিয়া উদাও হয়ে যায়। আমি এই দালালের বিচার চাই। আপনারা যারা মাতাব্বর আছেন এই এলাকার, এই দালালের আপনারা বিচার করবেন। তা না হলে আমি আপনাদের সামনে নিজেকে শেষ করে দিব। এখন আপনারাই ডিসিশন নেন, এই দালালের কি বিচার করবেন। রিফাত, শান্ত হও। মইনুল, তুই এটা কি করলি? কার টাকা মেরে খাইলি? ও একটা এতিম ছেলে, সবকিছু হারায় নিঃস্ব হয়ে তোর হাতে দিছে স্বপ্ন পূরণের জন্য, আর তুই সেই স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিলি। শোন মইনুল, মানুষের হক মেরে, টাকা মেরে সাময়িক হয়তো সুখ পাওয়া যায়, কিন্তু পরকালে এই খেসারত মারাত্মক আকারে দিতে হবে, মনে রাখিস। যাই হোক, মইনুল, রিফাত, তোরা দুজনেই আমার এলাকার ভাতিজা। মইনুল, তুই যে অন্যায়টা রিফাতের সাথে করছিস, এটা মারাত্মক অপরাধ। আজকে আমি রিফাতের জায়গায় থাকলে তোকে এতক্ষণে শেষ করে দিতাম। শোন মইনুল, আমি আর কথা বাড়াতে চাই না। তুই আজকের মধ্যে তোর জায়গা জমির দলিল আমার কাছে দিবি। যতদিন পর্যন্ত রিফাত ওর টাকা পয়সা না পাবে, ততদিন পর্যন্ত তোর দলিল আমার কাছে থাকবে, এবং তোর যত সম্পত্তি আছে সবকিছু রিফাত ভোগ করবে। আসলে ভাই, আমি জানি আমি যে কাজটা করেছি এটা চরম অন্যায়, এইটার কোনো ক্ষমা নেই। আমি আজকের ভিতরে আমার বাড়ির দলিল আমি রিফাতের কাছে দিয়ে দিব। রিফাতের কাছে না, তুই আমার কাছে দিবি। আজ থেকে আমি রিফাতের গার্ডিয়ান। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার কাছেই দিব। আর 7 দিনের ভিতরে আমি বাকি টাকা দিয়ে দেওয়ার চেষ্টা করব। রিফাত, আমারে ক্ষমা করে দিস ভাই,
আমি তোর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, মাফ করে দিস। অনেক নিরীহ মানুষ আছেন যারা দালালের খপ্পরে পড়ে নিজের সর্বোচ্চ হারিয়ে ফেলেছেন, আর দালালেরা সেই টাকা নিয়ে উদাও হয়ে যান। তাই সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা দেখে শুনে বুঝে এবং বিশ্বস্ত লোক দেখে তারপর তার থেকে ভিসা নেবেন। সবাই সাবধানতা অবলম্বন করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।